গুড ইভিনিং স্টুডেন্টস, উইশ টু লার্নের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। যেহেতু আগের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ আলোচনা করেছি, তার রুল 1টা আলোচনা করেছি, তাই আজকে আমরা রুল 2টা আলোচনা করব। আমি প্রথম দিনই বলেছিলাম যে রুল 1 এবং রুল 2 এই দুটো মিলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপটা হচ্ছে। তো রুল 1টা যারা দেখোনি, যারা রুল 1-এর ক্লাসটা ফলো করোনি, তাদেরকে অবশ্যই বলবো যে একবার ডেসক্রিপশনটা চেক করে নিও। আমি ওখানে রুল 1-এর যে ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু একবার ভিজিট করে নিও। কারণ রুল 1টা শিখে রাখলে অবশ্যই রুল 2টা শিখতে সুবিধা হবে। কারণ যদি তা না হয় তাহলে অর্ধেকটা শেখা হবে, অর্ধেকটা বাকি থেকে যাবে। তাই অবশ্যই রুল 1টা একবার ফলো করে নিও, দেখে নিও। তাহলে রুল 2টাতে যাওয়ার আগে একবার রুল 1টা রিভাইজও করে নিই। রুল 1এ আমরা কি বলেছিলাম? রুল 1-এ বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি তুমি পাও, তাহলে সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ওই বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারিকে তোমাকে ওই সাবজেক্টের আগে তুলে নিয়ে যেতে হবে এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এই ছিল আমাদের রুল 1। মানে ধরো কোনো সেন্টেন্স বলছো আই উইল গো টু স্কুল, সেটাকে মানে আমি স্কুলে যাব। তুমি যদি প্রশ্ন করতে চাও আমি কি স্কুলে যাব, তাহলে তুমি কি করবে না, ওই উইলটাকে তুমি তুলে নিয়ে গিয়ে সামনে বসেছো, উইল আই গো টু স্কুল, এইভাবে। তাহলে এইরকম তিনটে ক্ষেত্রে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি, এক্ষেত্রে তোমাকে এই রুল 1টা ফলো করতে হচ্ছে। এবার ধরো তোমার কোনো সেন্টেন্স এমন আছে, তাহলে দেখো, ধরো হি গেভ মি এ পেন। ধরো এই সেন্টেন্সটা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতে পারছো, ফুল স্টপ করা আছে। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে তুমি কি করবে? কারণ এটা তো রুল 1 ফলো করছে না, এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি কিছুই নেই। তাহলে তুমি এটাকে ইন্টারোগেটিভ করবে কিভাবে? সেটাই হচ্ছে আমাদের আজকে রুল 2 এর মধ্যে পড়ছে। তাহলে একবার দেখে নিই কীভাবে তুমি ইন্টারোগেটিভ করবে এটাকে। দেখো, এই গেভ মানে তোমাকে বুঝে নিতে হবে, গেভ মানে হচ্ছে ডিড প্লাস গিভ। এবার এই যে তুমি ডিডটা পেলে, এটাকে আমরা অক্সিলারি ডু ভার্ব দেখছি, এই অক্সিলারি ডু ভার্বের পাস্ট ফর্ম। তো তুমি দেখো, একটা ওয়ার্ডের পাস্ট ফর্ম মানে তার মধ্যে কিন্তু ডিড আছে প্লাস তার প্রেজেন্ট রূপটা আছে। তাহলে একটা ওয়ার্ডের প্রেজেন্ট রূপটার সাথে ডিড যোগ করে তবে তার পাস্ট রূপটা হচ্ছে। তাহলে তুমি যখন ইন্টারোগেটিভ করবে তখন এই ডিডটা কিন্তু সামনে বসে যাবে। এবার গেভের মানে V2 পাস্ট ফর্মের ক্ষেত্রে তুমি এটা করলে, যদি এমন থাকে, ধরো হি গিভস মি এ পেন, তাহলে তুমি কি করবে? গিভসের ক্ষেত্রে হবে ডাজ প্লাস গিভ। বোঝা গেল? এবার ধরো দে গিভ মি এ পেন, তাহলে তুমি কি করবে? ডু প্লাস গিভ। তাহলে বুঝতে পারছো, এই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু ডু ভার্বের একটা ফর্ম তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই ক্ষেত্রে, এই রুল 2 এর ক্ষেত্রে মেনলি আমরা কিন্তু ডু ভার্বের উপরে ফোকাসটা করব। এক্ষেত্রে তোমাকে এই ডু অক্সিলারির সাহায্য কিন্তু নিতে হবে। তাহলে এই এখনকার আজকের ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পারছো, শুধু ইয়েস নো টাইপের যে রুল 2 করাচ্ছি বা একটা ইয়েস নো টাইপের কোয়েশ্চেনকে তুমি সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি কী করে কোয়েশ্চেন বানাচ্ছ শুধু সেই বিষয়ে তা কিন্তু নয়। আজকের ক্লাসে কিন্তু আমি এই ডু, ডিড, ডাজ এর কিন্তু প্রপার ইউজটাও আমি অবশ্যই আজকের ক্লাসেই দেখাবো। এই ডু, ডিড, ডাজের প্রপার ইউজটা নিয়ে অনেকেরই অনেক ডাউট থাকে, অনেক সমস্যা থাকে, শুধু তোমাদের নয়, তোমাদের বয়সী স্টুডেন্টদের তো ছাড়াও তোমাদের সিনিয়র দাদা দিদিরও অনেক রকম ডাউট থাকে। সেই ডাউটটা ক্লিয়ার হবে কিন্তু আজকের ক্লাসেই। তাহলে অবশ্যই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে ফলো করো, এটা অবশ্যই একটা এক্সক্লুসিভ ক্লাস হতে চলেছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমরা কি দেখলাম, যখনই একটা সেন্টেন্সের মধ্যে V2 পাচ্ছি তখন আমরা ডিড নিয়ে আসছি, যখন ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকছে তখন ডাজ নিয়ে আসছি, এবং যখনই তুমি
প্লেন V1টা তুমি পাচ্ছ তখন তার সঙ্গে ডু পাচ্ছ। তার মানে তুমি কি বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে যখন ভার্বের রূপটা ভার্ব কোনো একটা রূপ থাকছে তখন সেটা কিন্তু অ্যাকচুয়ালি সে সিঙ্গেল মানে একা কিন্তু থাকছে না, তার সাথে অবশ্যই কিন্তু একটা ডু কিন্তু অন্তর্হিত আছে। এই ডু ভার্বটা কখন বেরিয়ে আসে? দেখো, ডু ভার্বটা দুটো ক্ষেত্রে বেরিয়ে আসে। এক হচ্ছে তুমি যখন সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে চাইছো, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চলেছি এখন সেটার ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে যখন তুমি সেই সেন্টেন্সটাকে নেগেটিভ মানে নেতিবাচক মানে নাবাচক করতে চাইছো, তখন কিন্তু এই ডু ভার্বের ডু অক্সিলারি সাহায্যটা তোমাকে কিন্তু নিতে হবে। বুঝতে পারলে আশা করি? তাহলে এই সেন্টেন্সগুলো তুমি কোয়েশ্চেন করবে কি করে জাস্ট একবার দেখে নাও, আমি এখান থেকেই আপাতত দেখিয়ে দিচ্ছি। তাহলে তুমি যখন এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করবে তখন তোমার হবে, যেহেতু ডিড বেরিয়েছে ডিডটা তোমার সামনে বসবে, তো তাহলে ডিড, তারপরে ডিড হি। এইবার তুমি কি লিখবে? আর তুমি গেভ লিখতে পারবে না, কারণ তুমি গেভ থেকে ডিডটাকে বের করে নিয়েছো। তাই এই গেভ ভার্বের মধ্যে যে পাস্ট সেন্সটা ছিল তার পাস্টনেস, অ্যাকচুয়ালি যেটাকে আমি পাস্টনেস বলবো, সেই পাস্টনেসটা কিন্তু বেরিয়ে গেছে। তখন কিন্তু এটা শুধু অনলি গিভ পড়ে আছে, তাই তুমি এখানে গিভ লিখবে, গিভ মি এ পেন। দেখো, ডিড হি গিভ মি এ পেন, তার মানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এই ডিডটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা পাস্ট টেন্সে আছে। আর এটাও তুমি একইভাবে কিভাবে করবে না, এটা তোমাকে করতে হবে ডাজ, একইভাবে তুমি লিখবে, জাস্ট সেম প্রসেস, ডাজ হি গিভ মি এ পেন বলে অবশ্যই কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তুমি এখান থেকে ডাজ নিচ্ছ, অবশ্যই কিন্তু V1টা তুমি ফেলে রাখছো। আর এখানেও দেখো, এখানেও যখন তুমি এটাকে কোয়েশ্চেন করবে তখন কি হবে? ডু, তাই তো? তাহলে ডু দে, V1টাই পড়ে থাকবে, গিভ মি এ পেন, জিজ্ঞাসা চিহ্ন। এই হলো আমাদের রুল 2। তাহলে রুল 2 থেকে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি পাবো না, তখন সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমাকে ডু ভার্বের সাহায্য নিতে হচ্ছে। এবার যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিচ্ছি, যদি পাস্টে থাকে তাহলে ডিড ভার্ব নিয়ে আসছি, আর যদি ভার্বের সাথে এস বাই ইএস যোগ থাকে তাহলে আমরা ডাজ ভার্বের সাহায্য নিচ্ছি। এটাই আমি রুল 2তে লিখব। তাহলে রুল 2টা কি একবার দেখে নিই। হ্যাঁ, তাহলে একবার রুলটা দেখে নাও। রুল 2, যেহেতু রুল 1 হয়ে গেছে তাই এটা রুল 2। রুল 2-এ কি বলছি? কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি না থাকে, মডেল অক্সিলারিটা লেখা হয়নি, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি, এটাও লিখে দিচ্ছি আমরা এইখানে, মডেল অক্সিলারি। কোনো সেন্টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি না থাকে, এটা এখানে হবে, ডু ভার্ব লিখেছি, যাই হোক, কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি যদি না থাকে তাহলে ওই সেন্টেন্সকে প্রশ্নবোধক করার জন্য টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজকে সাবজেক্টের আগে বসিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আমি যেটা এর আগে বোঝালাম সেটা কি রুল আকারে লেখা আছে, তোমরা একবার অবশ্যই এটাকে ভালো করে যত্ন করে খাতায় লিখে নেবে, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। তাহলে তুমি যখন কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারিটা পাচ্ছ না, তখনই একমাত্র তুমি এই সেকেন্ড রুলটা ফলো করতে পারো। সেকেন্ড রুলের ক্ষেত্রে তুমি ডু, ডিড বা ডাজ নেবে। অবশ্যই পাস্ট টেন্স বোঝালে তোমার ডিড, আর প্রেজেন্ট টেন্স বোঝালে ডু আর ডাজের মধ্যে একটা কনফিউশন যখন তৈরি হবে তখন তুমি সহজেই বুঝতে পারবে ডাজের শেষে যেহেতু এস বাই ইএস থাকছে, তাই তুমি যখন যে ভার্বের শেষে এস বাই ইএস থাকবে সেখানে তোমার এই ডাজটা অ্যাপ্লাই হবে। এবার এইটা শুধুমাত্র ইন্টারোগেটিভের সঙ্গে ইন্টারোগেটিভের ক্ষেত্রেই নয়, এটা নেগেটিভ একটা সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ বানাবে তখনও কিন্তু এই একই রুল ফলো হবে। আমরা একবার দেখে নেব। ধরো আমি ওই একই উদাহরণ দিচ্ছি, রাম এট রাইস, ফুল স্টপ। তাহলে এট মানে তুমি কি দেখছো? V2, তাই তো? তাহলে এট মানে তুমি যখন ভাঙছো তখন তুমি কি পাচ্ছ? ডিড প্লাস ইট। তাহলে যখনই তুমি প্রশ্ন করবে, কোয়েশ্চেন করবে, তখন তোমার হবে ডিড রাম
ইট রাইস, অবশ্যই শেষের জিজ্ঞাসা চিহ্ন। আর যখন তুমি নেগেটিভ করবে, নেগেটিভের সময়ও কিন্তু তোমার এটা লাগবে, তখন রাম ডিড নট ইট রাইস, তখন অবশ্যই ফুল স্টপ। তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমরা যে এই ডু, ডিড আর ডাজ এটা শুধুমাত্র যখন কোয়েশ্চেন করছো তখন যেমন লাগছে, ঠিক একই রকমভাবে ইন্টারোগেটিভ করার সময় কিন্তু তোমার এটা প্রয়োজন হবে। নেতিবাচক না, ইন্টারোগেটিভ নয়, নেগেটিভ করার সময়, নেতিবাচক করার সময়। তাহলে এই রকমভাবে প্র্যাকটিস করা যেতে পারে। মেন বিষয়টা, আসল বিষয়টা তোমরা বুঝে নিলে যে যখন তুমি দেখবে ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে তাই আমরা ডিড নিয়েছি, যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন ডু নেবো, যখন ভার্বের সাথে এস বাই এস যোগ থাকবে তখন আমরা ডাজ নেবো। এছাড়া আর কিন্তু আলাদা কোনো কমপ্লিকেশনের মধ্যে নেই। তোমাকে শুধু একবার দেখে নিতে হবে তুমি যে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে চাইছো সেই সেন্টেন্সটা কোন রুলের সাথে যাচ্ছে, মানে সেই সেন্টেন্সের মধ্যে কি আছে, বিভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব নয়, মডেল অক্সিলারি, বিভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি সেখানে আছে কি না। যদি এই তিনটে জিনিস না থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কি করছো না, তুমি সেক্ষেত্রে রুল 2-এ চলে আসবে। রুল 2-এর জন্য তুমি সেখান থেকে টেন্স অনুযায়ী ডু ভার্বের সাহায্য নেবে, ডু অক্সিলারি তুমি সাহায্য নিয়ে নিলে, তাহলেই কিন্তু তোমার হয়ে গেল। যেমন এক্সাম্পলে যদি আমরা আরও কিছু দেখি, ধরো রাম ইটস রাইস, রামে ইটস হবে কারণ রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইটস হয়েছে, তাই ইটস হলে তোমার এখানে ডাজ নিতে হবে, তো ডাজ প্লাস ইট, তাহলে তুমি করলে ডাজ রাম ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। আবার তুমি যখন নেগেটিভ করবে, আমি একই সাথে নেগেটিভটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আলাদা করে আর অন্য ক্লাসের অ্যারেঞ্জ করতে হবে না, আমি এর সাথেই নেগেটিভটা দেখিয়ে দিলাম। ধরো তাহলে তুমি কি করবে, রাম ডাজ নট ইট রাইস, হয়ে গেল। তাহলে এখানে হলো ডিড এলো কেন, কারণ এটা এট ছিল আর এটা ইট হলো তাই ডু হলো, এই ডাজ হলো, ইটস আছে বলে ডাজ হলো। এই দুটো জিনিস খুব সহজে মনে রেখে দাও, তাহলেই কিন্তু খুব সহজেই জিনিসটা তোমাদের বোধগম্য হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, দে প্লেড ফুটবল, তাহলে তুমি এটাকে যখন কোয়েশ্চেন করবে তুমি কি করবে, একইভাবে প্লেড আছে তাহলে V2 আছে, তাহলে ডিড নেবো আমরা, তাহলে ডিড দে, তখন প্লে হয়ে যাবে প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। বা নেগেটিভ তুমি যখন করবে তখন কিন্তু তোমাকে লিখতে হবে দে ডিড নট প্লে ফুটবল। এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করব এবং নেগেটিভ করব রুল 2 ফলো করে। তাহলে বুঝতে পারছো এর মধ্যে বিশাল জটিলতার কিছু নেই, তোমাকে এই জিনিসটা শুধু খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা আছে সেটা রুল 1 যাচ্ছে নাকি রুল 2 এর সাথে যাচ্ছে, যেটা যাবে সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে বারবার এই যে সেন্টেন্সটা বানানো হচ্ছে এগুলো কি বারবার স্টেপ বাই স্টেপ লিখতে হবে, না, এটা বারবার কিন্তু সবসময় স্টেপ বাই স্টেপ লিখতে হবে না। যখন তোমরা প্র্যাকটিস করে ফেলবে তখন দেখবে ডাইরেক্ট তুমি এই সেন্টেন্সটা, তুমি হয়তো বলতে চাইছি যে তারা কি ফুটবল খেলছিল বা তারা কি ফুটবল খেলেছিল, তাহলে কিন্তু তোমাকে এই সেন্টেন্সটা তুমি ডাইরেক্ট তখন মনে এসে যাবে যে ও খেলেছিল বলছি তাহলে পাস্ট টেন্স, তার মানে আমাকে ডিড নিতে হবে। এইভাবে কিন্তু তোমার ব্রেন অটোমেটিক্যালি কিন্তু জিনিসগুলো নিয়ে নেবে, সেটা একটু প্র্যাকটিসের দরকার। এই প্র্যাকটিসটা যেহেতু তোমরা এখন একদম বিগিনার্স, একদম নতুন থেকে শুরু করছো, তো তাই ক্ষেত্রে তোমাদের জন্য সেই জন্য প্র্যাকটিসটা এখন একটু করতে হবে। প্র্যাকটিসটা করতে থাকলেই দেখবে এটা তোমাদের একদম অভ্যাসের মধ্যে চলে আসবে, তখন কিন্তু এত সেন্টেন্সকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখার কোনো প্রয়োজন পড়বে না। তো শুরুর দিক থেকে তোমরা কিন্তু প্র্যাকটিসটা খুব ভালোভাবে চালিয়ে যাও যাতে করে এই ডাউটের কোনো জায়গা আর না থাকে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তার গঠন এটা কিন্তু বিভিন্ন, তুমি যখন গ্রামার করবে, যখন ভয়েস চেঞ্জ করবে, যখন ন্যারেশন চেঞ্জ করবে তখন কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তাই এই ইন্টারোগেটিভের যে প্যাটার্নটা, এই ইয়েস নো টাইপের প্যাটার্নটা, WH এর কিন্তু আমরা এখনও আলোচনা করিনি, অবশ্যই যখন আলোচনা করব সেটাও তোমাদের সমস্ত ডাউট সেখান থেকেও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখনও পর্যন্ত তোমরা যেটা দেখলে,
এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু এই স্টেপ বাই স্টেপ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করা, আবার সেটাকে অ্যাসার্টিভ করে নিয়ে চলে আসা, তার ভয়েস চেঞ্জ করা, এই জিনিসগুলো চলতে থাকবে। তাই ভালো করে আগে বুঝে নাও যে কোন প্যাটার্নে কি নিয়ম মেনটেন করে তুমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করছো। আবার প্রয়োজনে তোমার এমনও হতে পারে এই ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করতে প্রয়োজন হতে পারে। দেখো, ডিড দে প্লে ফুটবল, এটা যেমন আছে, দেখো ইংরেজি গ্রামার কিন্তু সব সময় ভাইস ভার্সা, এটা মনে রাখতে হবে। তুমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাচ্ছ, এটা যেমন তুমি শিখছো, ঠিক একইভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে যাওয়ার প্রসেসটাও তোমাকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে। তাহলে ডিড দে প্লে ফুটবল, তার মানেও কিন্তু তোমাকে জানতে হবে যে ডিড দে প্লে মানে কিন্তু প্লেড। তাহলে সহজভাবে বললে কীরকম হচ্ছে, দেখো, প্লেড ইজ ইকুয়াল টু ডিড প্লাস প্লে। আচ্ছা, প্লে ইকুয়ালস টু হচ্ছে ডাজ, না যেহেতু প্লে আছে আমরা ডাজ দেবো না, ডু প্লাস প্লে। আবার যখন তুমি পাচ্ছ প্লেজ, তাহলে তোমার হচ্ছে ডাজ প্লাস প্লে। এই তিনটে রুল তোমাকে, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। তাহলে যখন তুমি ডিড পাচ্ছ সেন্টেন্সের মধ্যে আর প্লে পাচ্ছ, তখন তুমি সেটাকে অ্যাসার্টিভ করতে গেলে তোমাকে কিন্তু দে প্লেড ফুটবল এই জায়গাটায় আসতে জানতে হবে। কারণ যখন তোমরা ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করবে এই ইয়েস নো টাইপের মধ্যে, তখন কিন্তু এটা তোমাদের খুব প্রয়োজন পড়বে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে তার ভয়েস চেঞ্জটা করলে এটা সহজ হলো। অবশ্যই একদম বিগিনিং লেভেলে, একদম মানে প্রথম একদম ফার্স্ট লেভেলেই এগুলো করতে হয়, তার পরবর্তী ক্ষেত্রে তোমার প্র্যাকটিস করে আর এই স্টেপগুলো ফলো করার প্রয়োজন পড়বে না। তাহলে তুমি আশা করি ভালো করে বুঝতে পেরেছো, ঠিকঠাক করে কোনো অসুবিধা হচ্ছে না। যে প্লেড হলে ডিড প্লাস প্লে, মানে অ্যাকচুয়ালি প্লেড মানে ভি টু থাকলে ডিড প্লাস সেই ভার্বটা, যখন সেটা মেন ভার্ব হিসাবে থাকছে উইদাউট এস বাই এস, তখন তুমি ডু প্লাস সেই ভার্বটা নিচ্ছ, আর যখন এস বাই এস যোগ থাকছে তখন তুমি ডাজের সাথে সেটা নিচ্ছ। এবং আবার বলে দিচ্ছি, এই ডু, ডিড বা ডাজ এই হেল্পিং ভার্বটা আমাদের প্রয়োজন পড়ে দুটো ক্ষেত্রে। এক হচ্ছে যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছ সেই সময়, আবার যখন তুমি নেগেটিভ সেন্টেন্স বানাচ্ছ সেই সময়ও কিন্তু এই ডু হেল্পিং ভার্বের এই যে ফর্মগুলো এটা কিন্তু প্রয়োজন পড়ে। তাহলে আশা করি আজকের ক্লাসটা পুরোপুরি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছে। যা যা ডাউট ছিল ডু ডিড ডাজের ইউজের যে ডাউট ছিল সেই ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন ক্ষেত্রে তুমি ডিড, কোথায় ডাজ, কোথায় ডু ভার্ব ইউজ করবে, এবং কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যেখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল অক্সিলারি থাকছে না, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে তুমি কীভাবে ইন্টারোগেটিভ করবে। আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে, কোথাও কোনো সমস্যা থাকছে না। যদি কোথাও কোনো সমস্যা বুঝতে পারো, এরপরেও নতুন কোনো প্রবলেম কোনো অ্যারাইজ করে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেটা সেরকমভাবে ডিসকাস করা হবে। আর যদি ক্লাসটা ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই লাইক করো, আর অন্যদের তোমাদের বন্ধুদের যাদের প্রয়োজন মনে হয় তাদেরকে অবশ্যই শেয়ার করো যাতে তারাও জানতে পারে। আর ফিরছি অন্য কোনো ক্লাস নিয়ে অন্য কোনো দিন।